গ্রামে হরিবংশ রায় নামে এক দয়ালু মাতব্বর বাস করতেন। তার নিজের ছেলে আদিত্য যেমন ছিল, তেমনি ছিল রঘু নামে এক অনাথ ছেলে, যাকে তিনি ছোটবেলায় দত্তক নিয়েছিলেন। হরিবংশ রঘুকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন, যা আদিত্যের মনে সবসময় ক্ষোভের জন্ম দিত। একদিন হরিবংশ তার স্ত্রীকে ডেকে বললেন, দেখো, রঘুর বিয়ের বয়স হয়েছে। আমি ঠিক করেছি ওর বিয়ের সব খরচ আমিই দেব। ও আমাদের ঘরের ছেলে। কথাটি আদিত্য শুনতে পেয়ে তার বাবার কাছে এসে ক্ষিপ্ত স্বরে বলল, বাবা, ও একজন চাকর, ওর জন্য এত কিছু করার কি দরকার? হরিবংশ শান্তভাবে বললেন, আদিত্য, রঘু শুধু একজন চাকর নয়, সে আমার নিজের ছেলের মতো। যখন আমি অসুস্থ ছিলাম তখন সে আমার সেবা যত্ন করেছে। ওর প্রতি আমার বিশ্বাস আর ভালোবাসা আছে, যা তোমার প্রতিও নেই। সত্যি বাবা খুব একজন ভালো মনের মানুষ। উনি তোমাকে ছোটবেলা থেকে দত্তক নিয়ে যেভাবে নিজের ছেলের মতো মানুষ করেছে, তার তুলনা হয় না। আর হ্যাঁ, আমি তোমার মতো একজন স্বামী পেয়ে খুব ভাগ্যশীল। বাবা, আমার 10,000 টাকার প্রয়োজন। তোমার এত টাকা কিসের প্রয়োজন? সেটা আমি তোমাকে বলতে পারবো না। বুঝে গেছি, তোমার নেশার জুয়া খেলার জন্য টাকার প্রয়োজন, কেননা এতদিন থেকে তুমি তাই করে এসেছো। আদিত্য, এখনো সময় আছে, নিজেকে শুধরি নাও। এই নোংরা অভ্যাসগুলি ছেড়ে দাও। এতে কিছু লাভ হবে না, শুধু ক্ষতি হবে। বাবা, আমি তোমার থেকে এত কিছু শুনতে চাইনি। আমার যা ইচ্ছে আমি তাই করব। আর এই সম্পত্তি তো আমারই। এই সম্পত্তি আমার যেখানে খরচ করতে ইচ্ছে করবে আমি সেখানেই খরচ করব। আর তুমি তোমার জ্ঞান তোমার কাছেই রাখো, আমাকে শুধু টাকা দাও। অপদার্থ, নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে লাগে অতটুকু জ্ঞান তোমার মধ্যে নেই? তুমি দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছ। যদি তুমি ভালো কাজের জন্য টাকা চাইতে, তাহলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিতাম। কিন্তু এখন আমার কাছে ফুটুকুটি পর্যন্ত নেই। এই ধনসম্পত্তি আমি অনেক কষ্ট করে কামিয়েছি, নেশা করে উড়িয়ে দেবার জন্য নয়। চলে যাও আমার চোখের সামনে থেকে। তোমাকে দেওয়ার জন্য আমার কাছে 1 টাকাও নেই। বাহ, আমাকে দেওয়ার জন্য তোমার কাছে 1 টাকাও নেই, কিন্তু ওই ভিখারিকে দেওয়ার জন্য তোমার কাছে অনেক টাকা। বাবা, তুমি আমার সঙ্গে কাজটা ভালো করছো না। আরও একবার ভেবে নিও, না হলে কিন্তু ঠিক হবে না। মূর্খ, তুমি তোমার বাবাকে ধমকি দিচ্ছ? আর কিসের টাকা? তুমি কোনোদিন টাকা উপার্জন করেছ? ছোটবেলা থেকে তোমাকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, কোনো জিনিসের অভাব হতে দেইনি। মনে হয় এটাই আমার জীবনের সবথেকে বড় ভুল। চলে যাও আমার সামনে থেকে। প্রতিশোধের আগুনে জ্বলে উঠে আদিত্য তার চাকরকে ডেকে বলল, এই শোনো, আমাকে 1 লক্ষ টাকা জোগাড় করতে হবে। আমি বাবার সিন্দুক থেকে টাকাটা চুরি করে রঘুর ঘরে লুকিয়ে রাখব। তারপর দেখব বাবা তার প্রিয় রঘুকে কিভাবে রক্ষা করে। যেমন পরিকল্পনা তেমন কাজ। টাকা চুরি করে রঘুর ঘরে লুকিয়ে রাখা হলো। পরের দিন হরিবংশের ঘর থেকে 1 লাখ টাকা চুরি হয়ে যায়। হরিবংশ তার সব লোকের কাছে জিজ্ঞাসা করে, কিন্তু টাকার কোনো অনুসন্ধান পাওয়া যায় না। ঠিক তখনই হরিবংশের ছেলে আদিত্য এসে বলে, ছোটবাবু, বাবুর আলমারি থেকে 1 লাখ টাকা চুরি হয়ে গেছে। টাকার কোনো অনুসন্ধান পাওয়া যাচ্ছে না। কে যেন টাকাটা চুরি করেছে, চোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, অতটুকু কথা? চোর আর কে হবে? আমাদের রঘুই হবে, আর কে? ওর ওপর ভরসা করে তুমি ভুল করেছো বাবা। ও কোনো ভরসার যোগ্য না। চুরি রঘুই করেছে। ওর আগের থেকেই আমাদের টাকা পয়সার উপর নজর ছিল। ওকে খুব ভরসা করেছিলে না? ওকে মাঝে মাঝে আলমারির চাবিও দিতে। এখন বোঝা গেল এর জন্য রঘু তোমার পিছে পিছে ঘুরত। তখনই রঘু সেখানে এসে উপস্থিত হল। কি হয়েছে বাবা, আপনারা সবাই একসঙ্গে? এত কিছু করার পরেও বলছো? একে তো ওপর থেকে চুরি করেছো, আরও বলছো কি হয়েছে?
যেই থালায় খাও সেই থালাতেই ফুটো করো। রঘুর এই কথা শুনে খুব আঘাত লাগে। বাবা, ছোটবাবু কি বলেছে আমি কিছু বুঝতে পারছি না। চুরি করব আর আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। বাবা, আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করুন। বেশি ভদ্রতামি দেখতে এসো না। যা করেছো তা সত্যি সত্যি বলো। টাকা চুরি করে তুমি কোথায় রেখেছো? না হলে লাথি মেরে এখান থেকে বের করে দেব। তোমার মতো ছোট লোকদের আমি ভালো করেই জানি। প্রথমে দেখো, যেখানে ধনসম্পত্তি অনেক সেখানে ভালো করে থাকো, তারপরেই হাত পরিষ্কার করে বেরিয়ে যাও। আমার বাবা তোমার জন্য কি না করেছে, আর তুমি তাকে এই প্রতিদান দিলে? এখন চুপ আদিত্য, তুমি তখন থেকে রঘুকে ভালো মন্দ বলেই যাচ্ছ। ব্যাস, আর একটি রঘুর নামে বাজে কথা আমি শুনতে চাই না। তোমার থেকেও বেশি বিশ্বাস আমার রঘুর ওপরে আছে। রঘু এমন কাজ কোনো দিনও করতে পারবে না। রঘু গরিব হতে পারে, কিন্তু তার মন কোনো দিনও নোংরা হতে পারে না। রঘুর কাজ ইমানদার, অনেক ভালো, যার বরাবর তুমি কোনো দিনও করতে পারবে না। বাবা, তুমি এই সামান্য চাকরের জন্য নিজের ছেলেকে অপমান করছো। এই রঘু 1 নম্বরের চোর আর ধোঁকাবাজ। তোমার চোখে ধুলো দিয়ে রেখেছে, যার কারণে তুমি কিছু দেখতে পাচ্ছ না। তাই আমি বলি, এই রঘুর ঘর একবার অনুসন্ধান করা যাক। নিশ্চয়ই সে টাকা ওর ঘরে লুকিয়ে রেখেছে। ব্যাস আদিত্য, অনেক কিছু বলেছ। আমার তো মনে হচ্ছে যে আমি তোমাকে টাকা দেইনি জন্য তুমি রঘুর উপর পুরো দোষ চাপিয়ে দিচ্ছ। তুমি এই চাকরের জন্য নিজের ছেলের সাথে এত নোংরা আচরণ করছো। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে ভরসা করছো না, তাহলে সর্বপ্রথম আমার ঘরে অনুসন্ধান করো। কিন্তু আমার একটি শর্ত, আমার ঘর অনুসন্ধান করার পর রঘুর ঘরও অনুসন্ধান করা হবে। তখনই বোঝা যাবে যে কে আসল চোর। সবার আগে আদিত্যর ঘর তল্লাশি করা হলো, কিন্তু সেখানে টাকা পাওয়া গেল না। দেখলা, আমার ঘরে কোনো টাকা নেও, আমাকে বেকার চোর বানিয়েছিল। এখন রঘুর ঘর তল্লাশি করা যাক। তারপর রঘুর ঘর অনুসন্ধান করা হলো। রঘুর ঘর অনুসন্ধান করে টাকাটি পাওয়া গেল। এই নিন বাবু, রঘুর বিছানার চাদরের নিচ থেকে টাকাটি পাওয়া গেল। যখন টাকাটা পাওয়া গেল, তখন হরিবংশ সহ সবাই অবাক হয়ে গেলেন। রঘু, তুমি এমন কাজ করলে? কিন্তু প্রমাণের বিরুদ্ধে রঘুর কথা কেউ বিশ্বাস করল না। রঘুকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। এরপর রঘুর জীবন আরও কঠিন হয়ে উঠল। গ্রামের সবাই তাকে চোর বলে অপবাদ দিত। কোনো কাজ সে খুঁজে পাচ্ছিল না। একদিন শেঠ পৃথ্বীরাজ নামে একজন ব্যবসায়ী তাকে কাজ দিতে রাজি হলেন, কিন্তু তার স্ত্রী রঘুর সম্পর্কে গুজব শুনে তাকে কাজ দিতে নিষেধ করলেন। কি, তুমি ওকে কাজ দিচ্ছ? ও তো একজন চোর। ওকে যদি তুমি কাজে নাও, তাহলে ও তোমার দোকান থেকে টাকা চুরি করবে। মানুষজন বলছে ও একজন চোর, ওকে কাজ দেওয়া ঠিক হবে না। শেঠজি, আমি আপনাকে অনুরোধ করছি, রঘুকে একটু সুযোগ দিন, আর এই টাকাটা আপনি ওর হাতে তুলে দেবেন। তবে ওকে বলবেন না যে আমি দিয়েছি। সেই রাতে হরিবংশ লুকিয়ে আদিত্যর কথা শুনতে পেলেন। আদিত্যর কথা শুনে হরিবংশ রায়ের ভুল ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন যে তার নিজের ছেলেই রঘুকে ফাঁসিয়েছিল। পরের দিন তিনি গ্রামের সবাইকে ডেকে বললেন, আজ আমি সবাইকে একটি সত্য কথা বলতে এসেছি। রঘু কোনো চোর নয়, আমার নিজের ছেলেই তাকে ফাঁসিয়েছিল। হরিবংশ রায় সবার সামনে আদিত্যর কুকীর্তি ফাঁস করে দিলেন। তিনি রঘুকে ডেকে বললেন, রঘু, আমাকে ক্ষমা করো। তোমার প্রতি যে অন্যায় হয়েছে তার জন্য আমি দুঃখিত। আজ থেকে আমার 10 একর জমি তোমার নামে লিখে দিলাম। এরপরে পুলিশ এসে আদিত্য এবং তার চাকরকে গ্রেফতার করে নিয়ে যায়। রঘু তার সততার প্রতিদান পেল, আর হরিবংশ রায় তার ভুলের প্রায়শ্চিত্ত করলেন।